বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। আমি সাবিয়া সুলতানা, দৌলতপুর গার্লস ডিগ্রি কলেজের গার্হস্থ্য বিজ্ঞানের শিক্ষিকা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমাদের সকলকে এই অনলাইন ক্লাসে স্বাগত। আজ আমি তোমাদেরকে পড়াতে যাচ্ছি গার্হস্থ্য বিজ্ঞানের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায়, গৃহ ব্যবস্থাপনার ধাপ। তোমাদের প্রিভিয়াস যে অধ্যায়টা ছিল, মানে প্রথম পত্রের প্রথম যে অধ্যায়টা ছিল, সেটা ছিল গৃহ ব্যবস্থাপনার উপরে। সেখানে আমরা দেখতে পেয়েছি যে গৃহ ব্যবস্থাপনা কি এবং গৃহ ব্যবস্থাপনার পেশনা সৃষ্টিকারী ধারণা সমূহগুলা কি কি সে বিষয়ে আমরা জানতে পেরেছি। আজ আমি তোমাদেরকে জানানোর চেষ্টা করবো এর ধাপ সমূহ। এর আগে আমি একটু তোমাদেরকে প্রিভিয়াস একটু আলোচনাটা একটু করে আসি যে গৃহ ব্যবস্থাপনাটা আমাদের কি ছিল। যে এটা হচ্ছে একটা সাইকোমোটর প্রক্রিয়া, অর্থাৎ যেখানে মানসিক এবং শারীরিক ক্রিয়াকে কাজে লাগিয়ে একটি নির্দিষ্ট লক্ষ্য অর্জনের জন্য আমরা আমাদের সম্পদের সঠিক ব্যবহার করে থাকি। সম্পদের ভিতরে কি কি ছিল, যে সম্পদটা বলতে শুধুমাত্র বস্তুবাচক সম্পদ না, আমরা মানবীয় সম্পদকেও বুঝে থাকি। আজ আমি তোমাদেরকে বলছি যে গৃহ ব্যবস্থাপনার ধাপ সমূহ বা স্তর সমূহ কি কি। গৃহ ব্যবস্থাপনার ধাপ বা স্তর হচ্ছে মোটামুটি ধারণা করা হয় সাতটা। মোটামুটি ধারণা করা হয় যে গৃহ ব্যবস্থাপনার যে ধাপ বা যেই স্তরগুলো আছে সেগুলো হচ্ছে সাতটা। এই সাতটা কি কি? প্রথমে সিদ্ধান্ত গ্রহণ করা, পরিকল্পনা, নির্দেশনা, সমন্বয় সাধন করা, নিয়ন্ত্রণ করা এবং মূল্যায়ন করা। এই সাতটা ধাপের মাধ্যমে লক্ষ্যকে অর্জন করা হচ্ছে প্রধান উদ্দেশ্য। গৃহ ব্যবস্থাপনায় এই সাতটা ধাপের মাধ্যমে যে কোনো একটা লক্ষ্যকে অর্জন করা হয়। গৃহ ব্যবস্থাপনার ধাপ সমূহ শুরু হয় সিদ্ধান্ত গ্রহণ থেকে এবং এইটা পুরোপুরি বাস্তবায়ন হয় লক্ষ্য অর্জনের মাধ্যমে। আজ আমি তোমাদের এই গৃহ ব্যবস্থাপনার যে ধাপ সমূহ আছে, এই ধাপ সমূহের ভিতরে পরিকল্পনা সম্পর্কে একটু বিস্তারিত করতে যাব। তার আগে আমি তোমাদেরকে আবারও একটু বলি যে তাহলে গৃহ ব্যবস্থাপনার ধাপ সমূহটা কি। গৃহ ব্যবস্থাপনার ধাপ সমূহ হচ্ছে লক্ষ্যকে কেন্দ্র করে, দেখো, লক্ষ্যকে কেন্দ্র করে সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে গৃহ ব্যবস্থাপনার যে চক্রটি তৈরি হয় সেটি হচ্ছে গৃহ ব্যবস্থাপনার ধাপ। আর এখানে এই চক্রের ভিতরে কি কি স্টেজ আছে? চক্রের ভিতরে 7টি স্টেজ বা 7টি ধাপ আছে। সেই ধাপ সমূহ সম্পর্কে আমি আবারও একটু রিপিট করি কি কি ধাপ। প্রথমে আমরা যে কোনো একটা কিছু সিদ্ধান্ত গ্রহণ করতে হবে, সেই অনুযায়ী পরিকল্পনা করতে হবে এবং পরিকল্পনা অনুযায়ী সংগঠন তৈরি করতে হবে। সংগঠন তৈরি করার পরে সঠিক নির্দেশনা দিতে হবে। নির্দেশনার জন্য সমন্বয় সাধনের দরকার এবং এটাকে প্রপার নিয়ন্ত্রণ এবং মূল্যায়নের মাধ্যমে লক্ষ্যটাকে আমাদের অর্জন করতে হবে। আচ্ছা, পরিকল্পনা। তাহলে আমি আসি শুরু থেকে, যে পরিকল্পনাটা থেকে আমি শুরু করি। যে পরিকল্পনাটা কি? পরিকল্পনাটা হচ্ছে গৃহ ব্যবস্থাপনার প্রথম এবং মৌলিক কাজ। গৃহ ব্যবস্থাপনার প্রথম এবং মৌলিক কাজটা কি? পরিকল্পনা। তোমরা কিন্তু খুব কেয়ারফুল। গৃহ ব্যবস্থাপনার প্রথম এবং মৌলিক কাজই কিন্তু পরিকল্পনা, সিদ্ধান্ত গ্রহণ কিন্তু না। কারণ সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমেই আমরা আমাদের লক্ষ্য যে অর্জন করতে হবে, এই যে একটা, ধরো আমি একটু বলি, তোমরা একটা বাড়ি করতে চাও, তোমাদের লক্ষ্যটা হচ্ছে একটা বাড়ি করা, অথবা তোমাদের লক্ষ্য হচ্ছে ডক্টর হওয়া, অথবা তোমাদের লক্ষ্য হচ্ছে ইঞ্জিনিয়ার হওয়া, যে কোনো কিছুই হলো। এই যে লক্ষ্যটা নির্ধারণ যে করেছো, এটাই হচ্ছে সিদ্ধান্ত গ্রহণ। যে আমি একটি বাড়ি তৈরি করব, এটাই আমি সিদ্ধান্ত গ্রহণ করেছি। এবার ব্যবস্থাপনা প্রধান এবং মৌলিক ধাপটা কি? পরিকল্পনা। তুমি যে সিদ্ধান্ত গ্রহণ করেছো সেই অনুযায়ী তোমাকে একটা পরিকল্পনা করতে হবে। কাজেই গৃহ ব্যবস্থাপনার প্রধান এবং মৌলিক ধাপটা পরিকল্পনা। তোমরা কিন্তু বারবার এই অবজেক্টিভটা ভুল করবা, এই জন্য আমি বারবার রিপিট করছি। এই পরিকল্পনাটা কি? যে ভবিষ্যতে আমরা কি কি কাজ করব, কি কি কাজের ধরন কেমন হবে, কিভাবে আমাদের কাজ করতে হয়, এই যে সব কিছু নির্ধারণ করা,
সেটাই হচ্ছে আমাদের পরিকল্পনা। এটা করতে, এই কাজগুলো করতে আমাদের কি পরিমাণ ব্যয় হবে, সে ব্যয়টা যে কোনো ধরনেরই হতে পারে, মানবীয় বা বস্তুবাচক যে কোনো ধরনের সম্পদেরই ব্যয় হতে পারে। এই যে সবকিছুকে পূর্বেই নির্ধারণ করা, এটাই হচ্ছে আমাদের পরিকল্পনা। পরিকল্পনা সম্পর্কে নিউম্যান বলেছেন, ভবিষ্যতে কি করতে হবে তার অগ্রিম সিদ্ধান্ত গ্রহণকেই পরিকল্পনা বলে। নিউম্যান বলেছেন, ভবিষ্যতে কি করতে হবে তার অগ্রিম সিদ্ধান্ত গ্রহণকে পরিকল্পনা বলে। এই পরিকল্পনার কিছু বৈশিষ্ট্য আছে। সে বৈশিষ্ট্যগুলো কি? এই বৈশিষ্ট্যগুলো হচ্ছে, পরিকল্পনাটা অবশ্যই তোমার কাজের ভিত্তিতে হতে হবে। আমি যে ধরনের কাজ করতে চাচ্ছি বা যে লক্ষ্যটা অর্জন করতে চাচ্ছি, সেটার উপরে ভিত্তি করেই আমার পরিকল্পনা তৈরি করতে হবে। পরিকল্পনা করার আগে অবশ্যই চিন্তা এবং ভাবনা করে তারপরে একটা মনন প্রক্রিয়ার মাধ্যমেই পরিকল্পনা করতে হবে। পরিকল্পনাটা একটি নির্বিচ্ছিন্ন প্রক্রিয়া। পরিকল্পনার মাধ্যমে কি হয়, কাজের একটা ভারসাম্য রক্ষা করা সম্ভব হয়। পরিকল্পনা কাজের একটা গতি সঞ্চার করে এবং একটি সুনির্দিষ্ট লক্ষ্য অর্জনের ক্ষেত্রে খুবই মুখ্য ভূমিকা পালন করে এই পরিকল্পনা। এই পরিকল্পনার কিছু নীতি আছে। পরিকল্পনা যখন আমরা গ্রহণ করি, এই গ্রহণ করার পিছনে আমাদের কিছু নীতি ফলো করতে হয় বা কিছু আমাদের প্রিন্সিপাল থাকে। সেই নীতি বা সেই প্রিন্সিপালগুলো কি? একটি সুস্পষ্ট লক্ষ্য নির্ধারণ করা। পরিকল্পনা প্রণয়নে সুস্পষ্ট একটি লক্ষ্য নির্ধারণ করা খুবই প্রয়োজন। যদি আমি লক্ষ্যই না ঠিক করি, তাহলে আমি কিভাবে পরিকল্পনা করব? তাই না? আমাদের মূল উদ্দেশ্যটা কি? গৃহ ব্যবস্থাপনার মূল উদ্দেশ্যটা কি? লক্ষ্য অর্জন করা। এই লক্ষ্যটাকেই যদি আমরা একটা নির্ধারিত লক্ষ্য বা সুস্পষ্ট একটা লক্ষ্য যদি আমরা নির্ধারণ না করি, তাহলে আমরা সেই লক্ষ্যটা অর্জন করবার জন্য কিভাবে পরিকল্পনা করতে পারি? তোমরা একটু চিন্তা করো। তোমার লক্ষ্যই নির্ধারিত হলো না এখন। তুমি একবার ভাবছো না আমি ডক্টর হব, একবার ভাবছো যে না আমি ডক্টর হব না, আমি উকিল হব, আরেকবার ভাবছো যে না আমি ডক্টরও হব না, উকিলও হব না, আমি নর্মাল অন্য কিছু হব। কিন্তু এভাবে ভাবলে তো হবে না। তুমি ভাবতে পারো যে না আমি একজন ব্যাংকার হব। এভাবে এক এক সময় এক একটা জিনিস ভাবলে হবে না। আগে তোমাকে নির্দিষ্ট করতে হবে যে তুমি আসলে কি হতে চাও। কারণ তুমি যদি ডক্টর হতে চাও, অবশ্যই তোমাকে 9-10 সায়েন্স ব্যাকগ্রাউন্ড হতে হবে। তুমি যদি উকিল হতে চাও, অবশ্যই তোমাকে মানবীয় শাখার উপরে একটা ধারণা নিতে হবে। তুমি যদি ব্যাংকার হতে চাও, তোমাকে কমার্স রিলেটেড সাবজেক্টগুলো পড়তে হবে। তো আগেই তোমাকে লক্ষ্যটাকে নির্দিষ্ট করতে হবে যে আমি আসলে কি হতে চাই। তারপর অবশ্যই পরিকল্পনাটা আমাদের সহজবোধ্যতা থাকতে হবে। পরিকল্পনা যখন আমরা করব, অবশ্যই আমাদের সহজবোধ্যতার দিকে বা সহজলভ্যতার দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এমন একটা পরিকল্পনা আমরা তৈরি করলাম যেটা কিনা আমাদের পরিবারের পক্ষে করা কখনো সম্ভবই না, তাহলে কিন্তু সেটা আমরা কখনোই বাস্তবায়ন করতে পারবো না। একটা উত্তম বিকল্প গ্রহণ করতে হবে। যে কোনো একটা লক্ষ্য অর্জনের ক্ষেত্রে অনেক ধরনের বিকল্প, অনেক পন্থা থাকে, কিন্তু এই বিকল্প পন্থাগুলোর ভিতর থেকে আমরা সেই বিকল্প পন্থা আমরা গ্রহণ করব যেটা কিনা আমাদের জন্য এবং আমাদের পরিবারের অন্যান্য সদস্যদের জন্য খুবই উপযোগী হবে লক্ষ্যটা অর্জন করা এবং ওই পরিকল্পনাটা বাস্তবায়ন করা। অবশ্যই অতীতকে মূল্যায়ন করতে হবে। অতীতে আমাদের কি কি ভুল ছিল, অতীতে আমাদের কোথায় কি ল্যাকিং ছিল বা কি করে আমরা অতীতে ভালো ফল পেয়েছি, এই জিনিসগুলোর দিকে আমাদের খেয়াল রাখতে হবে। এই অতীত থেকে ওই শিক্ষাগুলো করেই তারপরে আমাদের পরিকল্পনাটা করতে হবে। এই জন্য পরিকল্পনা করার আগে অবশ্যই দেখতে হবে যে ওই লক্ষ্য অথবা ওই ধরনের লক্ষ্য অর্জন করবার জন্য কি ধরনের পরিকল্পনা করা
পেয়েছি যে নিকেল ও ড্রাউসির মতে যে হচ্ছে গৃহ ব্যবস্থাপনা একটি প্রশাসনিক সংগঠন। শুধুমাত্র পরিবার বলেই কথা না, আমাদের পুরো একটা সংগঠন, যেহেতু এটা অন্য ধরনের একটা সংগঠন হতে পারে, সেখানে আমাদের যে সদস্যগুলো থাকবে, পরিবারের সদস্য হোক অথবা পরিবারের বহির্ভূত যে সদস্যগুলো আছে, তাদের মতামতটা আমাদের যাচাই করতে হবে। পরিবারের সব এই যে যখন আমরা একটা পরিকল্পনা করব, এই পরিকল্পনার ক্ষেত্রে আমাদের যারা সদস্য থাকবে ওই পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে তাদের প্রত্যেকের ভিতরে একটা সুসম্পর্ক বজায় রাখতে হবে। তাদের ভিতরে যদি সম্পর্কটা খুব সুন্দরভাবে বজায় থাকে, তাদের ভিতরে যদি একটা সুসম্পর্ক থাকে, তাহলে যে কোনো পরিকল্পনা বাস্তবায়ন করাটা বা যে কোনো সংগঠন গঠিত হওয়ার পরে সেটাকে প্রপার নির্দেশনা দেওয়ার জন্য বা সেটাকে নিয়ন্ত্রণ বা মূল্যায়নের জন্য খুবই সহজ হয়। যদি সম্পর্কই খারাপ থাকে তাহলে কাজেও কোনো আনন্দ থাকবে না এবং কাজের থেকে খুব ভালো একটা কিছু আউটপুটও আশা করা সম্ভব হবে না। অবশ্যই আমরা যে পরিকল্পনাটা করব সেটা অবশ্যই বাস্তবমুখী হতে হবে। হ্যাঁ, একটা আকাশ কুসুম চিন্তা ভাবনা করলাম, আমাদের কল্পনা অনুযায়ী খেয়ালি অনুযায়ী করে দিলাম একটা পরিকল্পনা, তাহলেই হবে না। যদি আমরা লক্ষ্য অর্জন করতে চাই তাহলে অবশ্যই পরিকল্পনাটা আমাদের বাস্তবমুখী হতে হবে। আমি এখন চিন্তা করলাম, হ্যাঁ আমি আকাশে একটা বাড়ি তৈরি আমি একটা বাড়ি তৈরি করব, তার জন্য আমি আকাশ থেকে এভাবে এটা ফেলবো, এটা এভাবে ইট ফেলবো, এভাবে বালি ফেলবো, এভাবে সিমেন্ট ফেলবো, হয়ে যাবে আমার বাড়ি। পুরোটাই অবাস্তব, পুরোটাই অকল্পনীয়, পুরোটাই অবাস্তব এবং পুরোটাই কল্পনীয়। এটা কখনোই সম্ভব হবে না। কাজে এ ধরনের পরিকল্পনা করা যাবে না। পরিকল্পনা করার ক্ষেত্রে অবশ্যই দেখতে হবে সেটা যেন স্বল্প ব্যয় সাপেক্ষ হয়। একটা আদর্শ পরিকল্পনায় অবশ্যই কম অর্থ এবং সময় ব্যয় হয়। তুলনামূলক খুব কম অর্থ এবং সময় ব্যয়ের মাধ্যমে একটি আদর্শ পরিকল্পনা সঠিকভাবে বাস্তবায়ন করা সম্ভব হয়। আমাদের পরিকল্পনা করার কিন্তু আরেকটা উদ্দেশ্য এটা যেমন একটা নীতি, যে পরিকল্পনা গ্রহণ করবার সময় আমাদের এই নীতিগুলোর ভিতরেও যেমন আছে, ঠিক তেমন ভাবে পরিকল্পনা করবার সময় আমাদের উদ্দেশ্যও কিন্তু এটা থাকে যে যেন এটা স্বল্প ব্যয় সাপেক্ষ হয়। এই যে এতক্ষণ ধরে আমি তোমাদের পরিকল্পনা কি, ওর বৈশিষ্ট্য কি, ওর নীতি কি, এইসব পড়াচ্ছি, কিন্তু অবশ্যই এই পরিকল্পনার জন্য একটা উদ্দেশ্য থাকবে। সেই উদ্দেশ্যগুলো কি? পরিকল্পনা করার প্রধান উদ্দেশ্যই হচ্ছে কাজের ঝুঁকি এবং অনিশ্চয়তা কমানো। কাজ করবার জন্য একটা প্রেরণা সৃষ্টি করা। পরিকল্পনা করা থাকলে কি হয় যে আমরা ওই কাজটা করব, এটা কিন্তু একটা গতিশীল প্রক্রিয়া। এই গতিশীল প্রক্রিয়াটারে কন্টিনিউয়াসলি একটা প্রেরণা ধরে রাখাটা কিন্তু খুব কঠিন। আমাদের কনস্ট্যান্টটা কন্টিনিউয়াসলি ধরে রাখাটা খুব কঠিন হয়ে যায়। সেই ক্ষেত্রে পরিকল্পনা থাকলে আমাদের এই যে কনস্ট্যান্টটা ধরে রাখতে সাহায্য করে, আমাদের এই মনোবলটা ধরে রাখতে সাহায্য করে। পরিকল্পনা আমাদের অর্থ, সময় এবং শক্তি তিনটাকে সাশ্রয় করতে সাহায্য করে। পরিকল্পনা করার মাধ্যমে কাজ একটা নিয়ম শৃঙ্খলার ভিতরে আসে। পরিকল্পনা ছাড়া কি হয় যে খুব এলোমেলো অগোছালো ভাবে কাজগুলো চলতে থাকে। পরিকল্পনার মাধ্যমে গৃহ ব্যবস্থাপনার অন্যান্য যে ধাপসমূহ আছে, এই যে সংগঠন, নির্দেশনা, সমন্বয় সাধন, নিয়ন্ত্রণ, মূল্যায়ন, এই ধাপসমূহ সঠিকভাবে পালন করা সম্ভব হয়। আশা করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকের এই লেকচারের মাধ্যমে তোমরা গৃহ ব্যবস্থাপনা যে ধাপগুলো আছে, যে 7টা ধাপ আছে, সেই 7টা ধাপের নাম সম্পর্কে জানতে পেরেছো আর এর ভিতরে পরিকল্পনা সম্পর্কে বিস্তারিত জানতে পেরেছো। এবার আমি একটু বলি যে আসলে এই চার্টটা ফলো চার্টটা তোমাদের কেন এত ইম্পর্টেন্ট। এটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। এখান থেকে অনেক প্রশ্ন আসে। এমন হতে
যে গৃহ ব্যবস্থাপনায় এর চিহ্নিত স্থানে কি হবে। এটা হতে পারে যে বি কে কেন্দ্র করে গৃহ ব্যবস্থাপনা যে চক্রাকারে ঘুরতে থাকে, এটার পক্ষে তুমি যুক্তি দাও, এরকম প্রশ্ন আসতে পারে। এখান থেকে যে কোনো একটা অমিট করে দিতে পারে, যে এটাকে ধরো অমিট করে দিল, দিয়ে এখানে তোমাদের আসতে পারে যে এই সি চিহ্নিত স্থানে কি বসবে, গৃহ ব্যবস্থাপনায় এর ভূমিকাটা কি। আরো প্রশ্ন আসতে পারে যে পরিকল্পনার ক্ষেত্রে আমাদের বা গৃহ ব্যবস্থাপনার ভূমিকা কি, এটা আসতে পারে। আবার এটাও হতে পারে যে এইটা গ্রহণের ক্ষেত্রে কি কি নীতি আমাদের ফলো করা উচিত। এটাও হতে পারে যে এর উদ্দেশ্যটা কি। এমনও হতে পারে যে এখান থেকে প্রশ্ন আসলো যে সি চিহ্নিত স্থানে কি হবে, গৃহ ব্যবস্থাপনার প্রধান এবং মৌলিক ধাপটা কি। এমন বিভিন্ন ধরনের প্রশ্ন আসতে পারে। কাজে এই চারটা ভালোভাবে আয়ত্তস্থ করা কিন্তু তোমাদের জন্য খুব ইম্পর্টেন্ট। চারটা যে এরকম চক্রাকার আছে বলে চক্র মানে এরকম যে একটা ষড়ভুজাকৃতির মতো একটা আছে বলে যে এভাবেই আসবে তা কিন্তু না, হুবহু এভাবে নাও আসতে পারে। এমনও হতে পারে যে চারটা তোমার হচ্ছে ডিম্বাকার কোনো শেপে আসছে, এরকম কোন একটা শেপে দিয়েছে, দিতেই পারে। আবার চারটা তোমার এরকম একটা ডি শেপেও দিতে পারে, যে কোনো ভাবেই দিতে পারে। কিন্তু চারটার যে মানে ক্রমান্বয়ে যে ধাপগুলো আছে সেই ক্রমটা বা সেই হচ্ছে কি বলবো সেই স্টেজটা কিন্তু একই রকমই থাকবে। এটার পর এটা, এটার পর এটা, এই ক্রমটা কিন্তু একই থাকবে। কাজে এরকম শেপ বা এরকম শেপ দেখে তোমরা কিন্তু ঘাবড়ে যেও না। আবার এমনও হতে পারে যে এরকম ঘরের মতো শেপ দিয়ে করে দিয়েছে, হতেও পারে, ঠিক আছে। কিন্তু ধাপ সমূহ এভাবেই চলবে এবং ধাপটা প্রথমত শুরু হয় সিদ্ধান্ত গ্রহণের মাধ্যমে, শেষ হয় হচ্ছে এই লক্ষ্য অর্জনের মাধ্যমে, যার উদ্দেশ্যটাই হচ্ছে লক্ষ্য অর্জন করা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি তোমাদের পরবর্তী ক্লাসে গৃহ ব্যবস্থাপনার বাকি যে ধাপ সমূহ আছে সেগুলো পড়ানোর চেষ্টা করব। আজকের মতো এখানেই সমাপ্ত করছি। ততক্ষণ পর্যন্ত তোমরা সকলেই সুস্থ থাকো, সুন্দর থাকো, এই কামনায় এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।